নির্যাতন হচ্ছে, অন্যান্য যে ধরনের অনৈতিক কার্যকলাপ সেগুলো হচ্ছে। ছাত্ররা যখন একটু দুষ্টামি করলো বা তাদের পছন্দ মতো হলো না, তার উপরে নিজের সমস্ত রাগ ঝাল সব ঝেড়ে দিচ্ছেন। তো ছাত্রকে শাসন করার উদ্দেশ্যটা কি? মাদ্রাসা সম্পর্কে যে বিষয়গুলো এখন সামনে আমাদের আসছে ফলাও করে, এই বিষয়ে আসলে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? যে ঘটনাগুলো আমরা দেখছি বর্তমানে, এগুলো মূলত এমন প্রতিষ্ঠানে হচ্ছে যেগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। তাদের কোনো অভিভাবক নেই, তারা কোনো শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় না। কমিটির আসলে কাজটা কি? প্রতিষ্ঠানে তারা কোন কোন বিষয়গুলোতে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে? অভিভাবক যারা আছেন তারাও প্রশ্ন করেন না, বাইরের মানুষ যারা আছেন তারাও প্রশ্ন করে না, ছাত্ররা কোনো প্রশ্ন তোলার প্রশ্নই আসে না। জি। এই জন্য আজকের এই সংকটটা আমাদেরকে নতুন করে আমাদের শিক্ষকদের ভাবার একটা সুযোগ দিয়েছে যে আমরা আসলে কতটুকু নৈতিকতার জায়গায় আছি নিজেরাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আত্মাহারিক টিভির নিয়মিত আয়োজন সময়ের সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সারওয়ার মিসবাহ। আমাদের আজকের আলোচনার বিষয় মাদ্রাসা শিক্ষার কিছু সংকট এবং তার থেকে উত্তরণের উপায়। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যখন বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমরা দেখছি কিছু অসঙ্গত খবর, কিছু লোমহর্ষক ঘটনা আমাদের সামনে আসছে। বিশেষ করে মাদ্রাসাকে কেন্দ্র করে আমরা দেখছি বিভিন্ন শিক্ষকের টিকটক ভিডিও আমাদের সামনে আসছে, যারা ছাত্রদেরকে নিয়ে টিকটক ভিডিও তৈরি করছে এবং এগুলোতে মিউজিক ব্যবহার করে সেগুলো আপলোড করছে। বিভিন্ন মাদ্রাসার অতিরিক্ত প্রহারের কিছু ভিডিও আমাদের সামনে আসছে, নির্যাতনের ভিডিও আসছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনৈতিক কিছু খবর আমাদের সামনে আসছে, যে খবরগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের বিশ্লেষক হিসেবে উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। স্যার, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, প্রথমে আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, মাদ্রাসা সম্পর্কে যে বিষয়গুলো এখন সামনে আমাদের আসছে ফলাও করে, এই বিষয়ে আসলে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আত্মাহারিক টিভির সময়ের সংলাপ অনুষ্ঠানের আজকের পর্বে সময়ের দর্শক মণ্ডলী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সময়ের সংলাপের আজকের সঞ্চালক জনাব সারওয়ার মিসবাহ। যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে বা যে বিষয়টি আজকে উত্থাপিত হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সময়ে আমরা নানাভাবে এটাকে কেন্দ্র করে আমরা আলোচনা শুনছি এবং বিভিন্ন বিষয় দেখছি। এই বিষয়ে আসলে আমরা যে বিষয়টি প্রথমে নিয়ে আসতে চাচ্ছি যে এটা মাদ্রাসা শিক্ষার একটা সাম্প্রতিক সংকট হিসেবে আমরা দেখব এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি। কারণ মাদ্রাসা শিক্ষার একটা বিশাল ঐতিহ্য আছে। ধারাবাহিকভাবে মাদ্রাসা শিক্ষার মাধ্যম দিয়ে সমাজের বুকে ইসলামী শিক্ষা যে বিস্তারটা ঘটানো হচ্ছে, এটা নতুন কোনো বিষয় না বা এটা এমন একটা বিষয় না যে হঠাৎ করে কিছু হচ্ছে, বা মাদ্রাসা শিক্ষার যে একটা বিরাট ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে এটা মোটেও যায় না। তো সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এটা আমরা মনে করতে পারি যে কিছু নৈতিক অবক্ষয়ের জায়গা তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে মিডিয়ার কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে, বা এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের অবাধ বিচরণের কারণে কিছু এ ধরনের অনৈতিক ঘটনা বা অযাচিত ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। তো এটাকে আমরা প্রাইমারিলি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাচ্ছি। আর দ্বিতীয়ত, আমরা এই সংকটটাকে এড়িয়ে যেতে চাই না। কোনো পবিত্র অঙ্গনে এ ধরনের অপবিত্র ঘটনাগুলো অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেন না বা সেটাকে চেপে রাখতে চান। চেপে রাখাটাই স্বাভাবিক। তবে বর্তমানে যে ঘটনাগুলো যেভাবে সম্প্রসারিত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে, এটা আসলেই উদ্বেগজনক। এটা আমরা এড়িয়ে যেতে চাই না। এর পিছনে আমরা কারণ উদ্ঘাটন করতে চাই, দেখতে চাই, বিশ্লেষণ করতে চাই। একটা ঘটনা ঘটলেও সেটা ঘটলো কেন, সেটা যেন না ঘটে সামনে, সে বিষয়ে আমরা সচেতন হতে চাই। আমরা মনে করি যে আমাদের এই অঙ্গনে যারা আছেন প্রত্যেকের এই বিষয়ে সচেতন হওয়া দরকার। এটাকে আমরা যেন এড়িয়ে না যাই। আসলে বাংলাদেশের শীর্ষস্থানে যে প্রতিষ্ঠানগুলো বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মানে প্রকৃত অর্থে মেইন স্ট্রিম প্রতিষ্ঠান মাদ্রাসার ক্ষেত্রে, সেই মাদ্রাসাগুলোতে এই ধরনের অনৈতিক ঘটনার সংবাদটা এটা সত্য নয়, হলেও সেটা খুবই বিচ্ছিন্ন একটা ঘটনা। আর যে ঘটনাগুলো আমরা দেখছি বর্তমানে, এগুলো মূলত এমন প্রতিষ্ঠানে হচ্ছে যেগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। তাদের কোনো অভিভাবক নেই,
তারা কোনো শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় না, এই সমস্ত মাদ্রাসাগুলোতেই এই সংকটগুলো দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের অভিভাবকদেরকে বলতে চাইবো যে আপনারা এই বিষয়ে তাদের আতঙ্কের কারণেই আশা করছি ইনশাল্লাহ যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা অচিরেই দূর হওয়ার একটা পর্যায়ে ইনশাল্লাহ তৈরি হবে। এবং আমরা আমাদের যে যারা মাদ্রাসা অঙ্গনে যারা আছেন তাদের প্রতি আমরা আশাবাদী যে তারা এইটুকু দায়িত্বশীলতা ইনশাল্লাহ রাখেন এবং সেই দায়িত্বশীলতার জায়গা থেকে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়রান। স্যার, আপনার কথার ভিতরে আমি যে বিষয়টা নোট করেছি যে আপনি প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো মূলধারার প্রতিষ্ঠান যেটা, জি, আর আরেকটাকে আপনি বললেন যে যেটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। বলা যায়। তো আমরাও এটা অবশ্য খেয়াল করেছি যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো সামনে এসেছে এবং যে সমস্ত ভিডিওগুলো আমরা এখন পর্যন্ত দেখেছি সে সবগুলোই মোটামুটি ওই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা ফ্ল্যাট ভাড়া নিয়ে যে সমস্ত মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে এগুলো। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যারা অভিভাবকগণ আছেন তারা কিন্তু যখন একটা সাইনবোর্ড দেখেন একটা মাদ্রাসার, তখন তারা মনে করেন যে এটা একটা দিনী প্রতিষ্ঠান, এখানে আমার ছেলেকে যদি আমি ভর্তি করি তাহলে সে মানুষের মতো মানুষে গড়ে উঠবে। এক্ষেত্রে আসলে অভিভাবকদের করণীয়টা কি হবে? তারা কি ওই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এড়িয়ে যাবে? আসলে এই বিষয়ে যদি কিছু বলতেন। জাযাকাল্লাহ খাইরান। এখানে একই কথা আবার বলতে হয়, যেহেতু মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের একটা আগ্রহ বাড়ছে, জি, তো আগ্রহের জায়গাটা সামাল দেওয়ার জন্য মাদ্রাসাও কিন্তু সেইভাবে বাড়তেছে, সেই আগ্রহের হারে মাদ্রাসার সংখ্যাও বাড়তেছে। এবং দেখা যায় যে ঢাকা শহরে একটা গলিতে 10টা প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছে। একটাই গলি হয়তো সেখানে কয়েকটা ফ্ল্যাট আছে, সেখানে 8-10টা প্রতিষ্ঠান হয়ে বসে আছে। তো এটা মানে একটা নিঃসন্দেহে আমাদের সামাজিক চাহিদারও বহিঃপ্রকাশ, আবার একটা সংকটের জায়গা তৈরি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অভিভাবক যারা আছি তাদের ক্ষেত্রে একটা সচেতনতার প্রয়োজনীয়তা আছে। এটাও ঠিক যে আসলে দূরে কোনো প্রতিষ্ঠানে মানে সন্তানকে পাঠানো কঠিন, এই জন্য তারা সবসময় কাছে প্রতিষ্ঠান খোঁজেন। এই কাছে খুঁজতে যে এমন প্রতিষ্ঠানে তারা দিয়ে ফেলছেন যে প্রতিষ্ঠানগুলো আসলে সেরকম মানসম্পন্ন কিছু না, সেখানে ম্যানেজমেন্ট নাই। তো আমরা অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের কাছে রাখার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তবে প্রতিষ্ঠানে যখন দেবেন অবশ্যই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কারা আছেন, শিক্ষক মণ্ডলী কারা আছেন, সেটা সুনির্দিষ্টভাবে জেনেই আপনারা যাবেন। সাইনবোর্ড দেখেই বা চটকদার বিজ্ঞাপন দেখেই যেন আমরা সেখানে না যাই। এক্ষেত্রে আমাদের অভিভাবকদের একটু সচেতন হওয়া দরকার আর কি। আরেকটা বিষয় যেটা আমি নোট করেছি যে মূলধারার প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ঘটনাগুলো কম বা একবারে নেই বললেই চলে। তো ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলোতে এই ঘটনাগুলো ঘটছে আর মূলধারার প্রতিষ্ঠানগুলোতে ঘটছে না। তো দুইটাই তো মাদ্রাসা, দুই জায়গাতেই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, দুই জায়গাতেই শিক্ষক আছে। তো এক জায়গায় দেখা যাচ্ছে যে নির্যাতন হচ্ছে বা অন্যান্য যে ধরনের অনৈতিক কার্যকলাপ সেগুলো হচ্ছে, আবার কিছু প্রতিষ্ঠান আছে যে যারা অনেক বেশি ছাত্র, অনেক বেশি শিক্ষক নিয়েও তাদের ভিতরে এই ধরনের কোনো ঘটনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটার আসলে কারণটা কি? ধন্যবাদ। এটাও খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং আসাটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে আসলে আমরা মোটা দাগে যে বিষয়টি আনতে চাইবো যে আসলে জবাবদিহিতার ঘাটতি যে কোনো জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে। একটা বড় প্রতিষ্ঠান বা মূলধারা প্রতিষ্ঠান যেগুলো অনেক দিন ধরে পরিচালিত হয়ে আসছে, সেগুলো একটা সুশৃঙ্খল নিয়মে চলে আসছে এবং সেখানে জবাবদিহিতার সংস্কৃতি আছে, এবং যেখানে যে কেউ অন্যায় করলেই সেটা সহজে ছাড়া পাবে বিষয়টা এমন হয় না, এবং সেজন্যই সেখানে একটা শৃঙ্খলা বজায় থাকে। আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে সেখানে কোনো জবাবদিহিতার সংস্কৃতি নাই, ম্যানেজমেন্ট নাই, পরিচালনা কমিটি নাই, বা শিক্ষকদের আসলে নৈতিকতার জায়গাটা কতটুকু ঠিক হচ্ছে কিনা, মনিটরিং ঠিক মতো হচ্ছে না, এই সমস্ত কারণে সেখানে অনৈতিক কাজগুলো সুযোগ বেড়ে যায়। তো সেই কারণে এই ধরনের ঘটনাগুলো বিশেষভাবে ঘটছে। আমরা মনে করি যে এখানে প্রপার জবাবদিহিতার জায়গাটা না থাকাটাই এই সংকটগুলো তৈরি করেছে। যে প্রতিষ্ঠানে যত বেশি শৃঙ্খলা আছে, জবাবদিহিতা আছে, সেই প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা আর মানে তত কম, এবং যত জবাবদিহিতা নাই সেই সমস্ত প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনাগুলো বাড়ছে, সেটাই আমরা স্বাভাবিক চিত্র দেখছি আর কি। আচ্ছা, আমরা তো চাই যে মাদ্রাসা বাড়ুক, যত বেশি মাদ্রাসা হবে তত বেশি কোরআন হাদিসের খিদমত হবে, ছাত্ররা কোরআন হাদিস শিখবে। তো আমরা যে এই যে মাদ্রাসাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, এখন আমাদের দর্শকগণ মনে করতে পারেন যে আমরা হয়তো ব্যক্তি
মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর বিরোধিতা করছি, জি। কিন্তু কার্যত আমরা তো সেগুলোর বিরোধিতা করছি না। জি না। তো আসলে মাদ্রাসা বাড়বে, কিন্তু ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো কোন রুলসগুলো ফলো করলে আসলে সেই জায়গাগুলোতেও এই অনৈতিক কার্যকলাপগুলো বন্ধ হবে, এই বিষয়ে আপনি কি মনে করেন? জাযাকাল্লাহ খাইর। এই বিষয়টা আসলে মূলত যারা মাদ্রাসা পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে জি হয়তো বলতে হবে। তো যারা মূলধারা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের তো একটা সিস্টেমেটিক ওয়ে আছে এবং জবাবদিহিতার জায়গা আছে। তো ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক এটা আমরা চাচ্ছি না, কারণ এটার প্রয়োজন আছে। জি অভিভাবকরা দূরে দূরে সন্তানদের পাঠানো এটা অনেক কঠিন হয়ে যায়। তাদের কাছে যদি প্রতিষ্ঠান থাকে, বিশেষ করে মক্তব, হিফজখানা বা 1 থেকে 5 পর্যন্ত প্রতিষ্ঠানগুলো, এগুলো প্রয়োজন আছে, কাছাকাছি থাকাটা ভালো। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। ব্যক্তি মালিকানাধীন যারা শুরু করছেন, যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন শুরু হয়, কিন্তু শুরুটা যেভাবে হোক না কেন সেটাকে একটা সুশৃঙ্খল রূপ তো দান করতে হবে। সেক্ষেত্রে দুইটা কাজ করা যায়। যিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন বা যিনি প্রতিষ্ঠান নিজে আর কি শুরু করেছেন, তিনি এককভাবে শুরু করার কারণে একটা টেন্ডেন্সি থাকে যে আমি যেহেতু প্রতিষ্ঠান শুরু করেছি, আমি যেভাবে চালাবো প্রতিষ্ঠান ওভাবে চলবে, আমি কার কাছে জবাবদিহি করব। তো এই মানে চিন্তার কারণে একটা স্বেচ্ছাচারিতা অটোমেটিক চলে আসে। হয়তো প্রথম বছরে আসবে না, দ্বিতীয় বছরে আসবে না, তৃতীয় বছরে আসবে। এটা মানুষের কমন টেন্ডেন্সি, এবং শয়তান তো বসে থাকবে না, সে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই জন্য ইসলাম সবসময় ঐক্যের জায়গাটাকে মানে উৎসাহিত করেছে। আল জামাআতুর রহমাতুন কেন বলা হয়? যে জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। এটা শুধুমাত্র সংগঠনের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সফর করতেও নিষেধ করেছেন। মানে একাকী থাকা মানে বিপদ। তা আপনি প্রতিষ্ঠান একাকী চালাচ্ছেন মানে ওখানে বিপদ আসবে, আজও কালক আসবে। এজন্য অন্ততপক্ষে যে কাজটা করা উচিত, প্রতিষ্ঠানে একটা ম্যানেজমেন্ট কমিটি থাকা দরকার। ম্যানেজমেন্ট কমিটি যদি আপনি মনে করেন যে আমাকে তারা ডিকটেক্ট করবে বা আমাকে তারা মানে কি বলবো অনৈতিকভাবে চাপ প্রদান করবে, প্রেশার দেবে, এখান থেকে বাঁচার জন্য আমি আলাদাভাবে স্বাধীনভাবে চালাবো, ঠিক আছে, যদি এটাও করতে চান, কিন্তু সেক্ষেত্রেও আপনার একটা উপদেষ্টা মণ্ডলী লাগবে, যাদের কাছে আপনার উপদেশ মাঝে মাঝে নিতে হয়। তারা হয়তো সরাসরি আপনার উপরে চাপ প্রয়োগ করবেন না, কিন্তু আপনাকে যেন উপদেশ দিতে পারেন, অন্তত এই সুযোগটুকু তাদের দিতেই হবে। আর সবচেয়ে ভালো হয়, বাংলাদেশে এখন বেসরকারি অনেক শিক্ষা বোর্ড আছে। আপনি কোনো একটা শিক্ষা বোর্ডের আন্ডারে থাকলে তারা আপনাকে রেগুলার মনিটরিং করতে পারবে। যে কোনো মূল্যে আপনাকে জবাবদিহিতার আন্ডারে আসতে হবে। নিজেকে স্বাধীন মানে একদম মানে খুল্লা স্বাধীন হওয়া যে চিন্তাটা আমাদের, এটা কখনোই আমাদের জন্য আখেরে মঙ্গল বয়ে নিয়ে আসবে না। প্রাথমিকভাবে মনে হবে আমি একটা মনে হয় পরাধীন হয়ে গেলাম। আসলে এটা পরাধীনতা না, বরং নিজের উপরে জবাবদিহিতার একটা চেতনা চাপিয়ে দেওয়া, এটা নিজের জন্যই উপকারী এবং প্রতিষ্ঠানের জন্য উপকারী হবে। এবং একটা প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হওয়ার জন্য জবাবদিহিতার সংস্কৃতি থাকা তো অত্যন্ত জরুরি, সবার জন্যই। জাযাকাল্লাহ খাইর। জি স্যার, তো আমরা যেটা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা বড় হোক ছোট হোক, এমনকি গ্রামের একটা মসজিদ মাদ্রাসা পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু কমিটি আছে। হ্যাঁ, এবং সবাই একটা কমিটি রাখে। যদিও অনেকে এটা খেয়াল করে যে কারা কারা প্রতিষ্ঠানে দান করবে, এই দানশীল ব্যক্তিদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়। তো এই ধরনের যে দিক থেকে কমিটি তৈরি করা হোক, কমিটি কিন্তু থাকে প্রতিষ্ঠানের। তো আপনি যেটা বললেন আর কি, জবাবদিহিতার জায়গাটা, তো কমিটির আসলে কাজটা কি? প্রতিষ্ঠানে তারা কোন কোন বিষয়গুলোতে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে আর কি, শিক্ষককে বা প্রিন্সিপালকে বা মুহতামিমকে, এই আর কি। জাযাকাল্লাহ খাইর। আপনি যেটা বলছেন যে বিভিন্ন এলাকায় গ্রামে যেগুলোতে হয় কমিটি থাকে, কিন্তু শহর কেন্দ্রিক এখন যে সংকট যে জায়গায় তৈরি হচ্ছে, গ্রামে কিন্তু এগুলো হয় না সাধারণত। না, গ্রামের মাদ্রাসাগুলোতে হচ্ছে না, বড় মাদ্রাসাগুলোতেও তেমন হয় না। যেটা হচ্ছে শহর কেন্দ্রিক ছোট ছোট যে ব্যাঙের ছাতার মতো, বাক্যটা বারবার ব্যবহার করছি যদিও শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতার জায়গা থেকে বলছি। তো শহর কেন্দ্রিক যে মাদ্রাসাগুলো হচ্ছে, এইগুলোতে কোনো কমিটি এখন আমরা দেখি না। হঠাৎ করে কেউ একটা মাদ্রাসা খুলে ফেলছে, নিচে লেখা হচ্ছে প্রতিষ্ঠাতা পরিচালক অমুক, নিজেই প্রতিষ্ঠাতা, নিজেই পরিচালক, নিজেই সব কিছু। তার কোনো কমিটির প্রয়োজন তিনি এটা মনেই করেন না। এটা হচ্ছে শহর কেন্দ্রিক যে ছোটো ছোটো মাদ্রাসাগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে। এখন দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে পরিচালনা কমিটির আসলে কাজটা কি? এটা আসলে প্রশ্ন করাটা মানে আমার মনে হয় না যে নতুন করে এটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে, কারণ সব জায়গায় পরিচালনা কমিটির প্রয়োজন, এটা খুব স্বতঃসিদ্ধ একটা বিষয়। একটা মসজিদ চালাতে গেলেও সেখানে কমিটি থাকে না? মানে একটা প্রতিষ্ঠানের যে পরিচালনা কমিটি, এটার কাজটা কি আসলে? পরিচালনা কমিটির কাজ হচ্ছে
মূলত তদারকি করা যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে কিনা। যিনি চালাচ্ছেন তিনি সঠিকভাবে চালাচ্ছেন কিনা উনি নিজে কিন্তু বুঝতে পারেন না, আরেকজন যখন মনিটর করেন তিনি বুঝতে পারেন। তো মূলত পরিচালনা কমিটির কাজ কিন্তু মনিটরিং করাটা এবং সেই সাথে পরিচালনার জায়গায় সহযোগিতা করা। যেমন আর্থিক জায়গাগুলো একজন প্রিন্সিপাল যদি অর্থের পিছনে ছোটেন, অনুদান সংগ্রহের পিছনে ছোটেন, তাহলে নিঃসন্দেহে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। সেই কাজগুলো সাধারণত পরিচালনা কমিটি করেন। আর্থিক বিষয়গুলো দায়িত্ব তারা নেন। তারা চেষ্টা করেন যে প্রতিষ্ঠানের মানে শিক্ষকরা যেন আর্থিক বিষয় নিয়ে না ছোটাছুটি করে, তারা যেন শুধুমাত্র লেখাপড়ার পিছনে সময় দিতে পারেন। তারপরে একটা প্রতিষ্ঠানে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক সমস্যা থাকে, প্রশাসনিক অনেক ঝামেলা হয়। পাশের বাড়ি একটা লোক এসে মাদ্রাসায় ঝামেলা করতেছে, মাদ্রাসার জমি জমা নিয়ে ঝামেলা করছে। একজন শিক্ষকের কাজ কিন্তু ওইগুলো নিয়ে সময় দেওয়া না, এগুলো করে কারা? পরিচালনা কমিটি করে। পরিচালনা কমিটি হচ্ছে প্রতিষ্ঠানের অভিভাবক, আর মূল কাজ মানে প্রতিষ্ঠানে কাজ করেন, একাডেমিক কাজ করেন, দৈনন্দিন কাজগুলো করেন শিক্ষকরা বা যারা দায়িত্বশীল তারা। এটা আমরা মনে করতে পারি এমন, যেমন বাবা মা যখন একটা বয়সে চলে যান তখন কিন্তু তারা আয় ইনকামের জায়গায় যান না। আয় ইনকাম কারা করে? সন্তানরা করে। সন্তানরা তাদের পরিবার চালায়। বাবা মা কী করেন? বাবা মা তাদের নসিহত করেন, বাবা মার যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো প্রপারলি তাদের মধ্যে বন্টন করে দেন। মানে অভিভাবকের জায়গাটা পরিচালনা কমিটি মানে দেখাশোনা করে। তো পরিচালনা কমিটির যেমন প্রয়োজন আছে একটা প্রতিষ্ঠানের, অন্যান্য দায়িত্বশীল প্রয়োজন আছে। অনেকে মনে করেন আমার কোনো অভিভাবক দরকার নেই, আমি নিজেই যথেষ্ট। এই খোদমুখতারির চিন্তা এটা প্রতিষ্ঠানের জন্য ধ্বংসাত্মক। আজ হোক কাল হোক প্রতিষ্ঠানকে অবশ্যই ভুল পথে নিয়ে যাবে। এবং প্রতিষ্ঠানকে যদি সাস্টেইন করাতে হয়, ওই যে বলা হয় না একটা বিষয় যে তুমি যদি দ্রুত যাও তাহলে একা যাও, আর যদি মানে বহুদূর যেতে চাও তাহলে সবাইকে নিয়ে যাও। তো সবাইকে নিয়ে যখন আমি একটা কার্যক্রম পরিচালনা করব তখন সেটা আমার একটা ফিউচার থাকবে। আর একা চালালে দ্রুত চালাতে পারবো, এটা ঠিক আছে, প্রথম 1 বছর 2 বছর অনেক কিছু করে ফেলতে পারবো, কিন্তু ফাইনালি যখন ধসটা নামবে, যখন কলাপসটা হবে, ওইটা ঠেকানোর কেউ থাকবে না। জি জি জি। তো পরিচালনা কমিটির কাজ হচ্ছে এটাই, প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ধরে রাখা। আরেকটা বিষয় হচ্ছে যে পরিচালনা কমিটি যখন কোনো শিক্ষক নেওয়া হবে প্রতিষ্ঠানে, বা কোনো শিক্ষককে মানে তার সার্ভিসটা কেমন হচ্ছে এই দিকটা বিচার করে যখন তাকে নসিহত করার প্রয়োজন হবে, এই পদ্ধতিটা আসলে কেমন হবে? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা বর্তমান যে সংকট আমরা সামনে ফেস করছি আর কি? জাযাকাল্লাহ খাইর। না, এটাও সঠিক বলেছেন যে আসলে শিক্ষক নিয়োগটা এই ধরনের ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে খুবই র্যান্ডমলি হয়। মানে এটা আসলে ওইভাবে যাচাই বাছাই করা হয় না। বড় বড় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের সময় শিক্ষক শুধু মেধা যাচাই করা হয় না, মেধার সাথে সাথে সে কোন ফ্যামিলি থেকে এসছে এটাও দেখা হয়। সে তার আদর্শটা কী, আসলে সে কোন আদর্শ নিয়ে এখানে আসছে। তো সেইগুলো দেখার কারণে দেখা যায় অনেক সময় ধরনের অনৈতিকতার জায়গা থেকে বাঁচার একটা সুযোগ থাকে। কিন্তু ছোটো মাদ্রাসাগুলোতে যেহেতু সেখানে বেতনও কম, সেখানে তো যাচাই বাছাই করাটাও অনেক কঠিন কাজ। শিক্ষক পেলেই তারা খুশি হয়ে যান। আবার যারা শিক্ষক হিসেবে আসছেন তারাও দেখা যায় তারা আসলে মানসম্পন্ন শিক্ষক নিজেরা নন। তারাও কোনো একটা জায়গায় হয়তো বেকারত্ব ঘোচানোর জন্য কোনো এক জায়গায় ঢুকতে হয়, এই জন্য ঢোকার চেষ্টা করছেন। তারাও ফ্যামিলিগতভাবে হয়তো ওইরকম স্বাচ্ছন্দ্যের জায়গায় নেই, সুখী অবস্থানে নেই। তো ফলে তাদের মাথায় অনেক কিছু কাজ করে। একটা প্রতিষ্ঠানে আছেন, মনে করছেন আমি যতদিন থাকতে পারলাম থাকলাম, তারপর চলে গেলাম অন্য কোথায়। তো এই সমস্ত কারণে তারা আসলে স্থির মাথায় পড়াশুনো করাতেও পারেন না। তো সেই ক্ষেত্রে তাদের হয়তো বা মন মেজাজটা অনৈতিক জায়গায় অনেক সময় চলে যায়, অথবা ওই যে দেখা যায় ছাত্ররা যখন একটু দুষ্টামি করলো বা তাদের পছন্দ মতো হলো না, তার উপরে নিজের সমস্ত রাগ ঝাল সব ঝেড়ে দিচ্ছেন। তো ছাত্রকে শাসন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সে যেন মানে ভুলগুলো আর দ্বিতীয়বার না করে, সে যেন সংশোধন হয়। কিন্তু শিক্ষকরা যখন মারধর করছেন তাদের উপরে, মনে হচ্ছে যেন তাদের নিজের রাগটাকে তার উপরে মানে আক্রোশটাকে ঝেড়ে দিচ্ছেন আর কি। এই ঘটনাগুলো ঘটছে ওই কারণে যে শিক্ষকরা যেহেতু র্যান্ডম ঘোরাঘুরি করছেন, কোনো মতে আসছেন আপাতত বেকারত্ব ঘোচানোর জন্য, সেজন্য তাদের কোনো দায়িত্ববোধ থাকে না। এবং যারা পরিচালনা কমিটি তাদেরও চিন্তা থাকে এই যে কম টাকায় নিয়েছি, একটু ভুলভ্রান্তি করলে করুক। সব মিলায় পারস্পরিক এটাকে আমরা বলবো কি একটা মিউচুয়াল ক্রাইম, মিলেমিশে একটা ক্রাইম হয়ে যাচ্ছে আর কি এই জায়গাগুলোতে। তো সেক্ষেত্রে আমাদের যথেষ্ট এখন সচেতনতার সুযোগ এসছে এবং সচেতন আমাদের হতেই হবে। প্রতিষ্ঠান আমি চালাতে পারলে চালাবো, নাহলে অফ করে দেবো। আমাদের আইন কামের আরও অনেক ব্যবস্থা আছে, দিন শিক্ষার আরও অনেক ব্যবস্থা আছে।
এখন অনলাইন মানে বিভিন্ন প্রতিষ্ঠান আসছে, সেগুলোর মাধ্যম দিয়েও দিন শিক্ষা কিন্তু যথেষ্ট ছড়িয়ে পড়ছে। তো দিন শিক্ষার জন্য আমাকে এরকম একটা প্রতিষ্ঠান খোলার কোনো প্রয়োজন নেই যেখানে দিন শিক্ষার নামে আরও অনৈতিকতা ছড়াবে। এই সমস্ত প্রতিষ্ঠান বরং বন্ধ করে দেওয়াই ভালো। প্রতিষ্ঠান চালালে ভালো করে চালাবো, আর না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটাই ভালো, এটাই আমরা মনে করছি। জাযাকুমুল্লাহু খায়রান। এরপরে স্যার, আমরা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান দেখি যেগুলো ব্যবসার নিমিত্তে গড়ে উঠেছে, মানে আমি মাদ্রাসার কথা বলছি না, বিভিন্ন কোম্পানি আর কি, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান। তো সেগুলোতে আমরা দেখি যে সেখানে যারা চাকরিরত থাকে, সেখানে যারা সার্ভিস দেয় আর কি, তারা কিন্তু টাইম মেনটেনিংয়ের বিষয়ে বা তাদের উপরে যে কাজগুলো আছে, তাদের যে দায়িত্বগুলো আছে, সেগুলো পালনের বিষয়ে তারা কিন্তু শতভাগ নিখুঁত এবং তারা শতভাগ এগুলোকে মেনটেন করার চেষ্টা করে। এরপরে তাদের আর্থিক যে ফান্ড আছে, সেটা কোথায় কয় টাকা ব্যয় হলো, কোথায় থেকে আয় হলো, এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে তদারকি করা হয়। এরপরে তাদের যে নিয়োগ সিস্টেম যেটা আছে এবং কাউকে যদি বের করে দেওয়ার প্রয়োজন হয় বা চাকরিচ্যুত করার প্রয়োজন হয়, তাদের যে রুলসগুলো আছে সেগুলো যদি আমরা মাদ্রাসাতে সাময়িকভাবে বা আমাদের যেই বিষয়গুলো মেলে আর কি, সেগুলো যদি আমরা নিয়ে আসি প্রতিষ্ঠানের ভিতরে, তাহলে এটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? জাযাকুমুল্লাহ খাইরান। আপনি যে প্রশ্নটা করেন, এটা হচ্ছে ম্যানেজমেন্টের প্রশ্ন আর কি। জি, মানে আবারও সেই পরিচালনা কমিটি বলেন বা ফুল ম্যানেজমেন্টটা কেমন হবে মাদ্রাসার ক্ষেত্রে। প্রশ্নটা আসলে বিশেষ করে বড় বড় মাদ্রাসার ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, ছোট মাদ্রাসাগুলোতেও তারা তাদের মতো সাজিয়ে নেবে। তবে আমরা মনে করি যে এই ম্যানেজমেন্ট সিস্টেমটা এখন আরও টাইট করার সময় এসেছে। এখন কর্পোরেট মানে দুনিয়ার বিজনেসটা চলছে একটা, যেটাকে আমরা বলি কর্পোরেট দুনিয়া। জি, কেন বলি ওটাকে? কারণ এখানে মূল জিনিসটা কিন্তু ম্যানেজমেন্টের কারণে কিন্তু তারা তত্তর গতিতে এগিয়ে যাচ্ছে এবং সেখানে জবাবদিহিতার জায়গাটা খুব টাইট বলে যে কোনো ধরনের মানে প্রাতিষ্ঠানিক মানে অস্থিতিশীলতা তেমন নাই, তার একটা নির্দিষ্ট গতিতে এগিয়ে যাচ্ছে। তো আমাদের দেশে যে মাদ্রাসা শিক্ষা কাঠামোটা গড়ে উঠছে, এটা মূলত প্রাচীন আমলে খানকা থেকে গড়ে উঠছে, একজন শিক্ষক কিছু ছাত্র, এভাবে গড়তে গড়তে আরেকটু বড় পর্যায়ে যেতে যেতে বর্তমানে এই পর্যায়ে আসছে। তো আমাদের যেটা সংস্কৃতি, বিশেষ করে ইসলামী অঙ্গনে আমরা গুরু শিষ্যের একটা সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হই। জি, আমাদের শিক্ষকরা তারা গুরুর ভূমিকায় থাকেন, ছাত্ররা শিষ্যের ভূমিকায় থাকেন। এই কারণে যারা ম্যানেজমেন্টে এখন থাকেন, ধরেন একজন মুহতামিম থাকেন, মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার সব কিছু, এবং তিনি যেভাবে মাদ্রাসা চালান ওইভাবেই চলে। মাদ্রাসার অর্থনীতি কীভাবে চলবে সেটা তার হিসাবে থাকে। তো সেখানে সাধারণত অভিভাবক যারা আছেন তারাও প্রশ্ন করেন না, বাইরের মানুষ যারা আছেন তারাও প্রশ্ন করেন না, ছাত্ররা কোনো প্রশ্ন তোলার প্রশ্নই আসে না। জি, মানে এমন একটা সংস্কৃতির মধ্য দিয়ে চলে আসছে। এখন এই কর্পোরেট সিস্টেম যেটা, সেখানে আসলে গুরু শিষ্যের কোনো জায়গা নেই। এখানে প্রত্যেকেই একটা সিস্টেমের জালে আবদ্ধ থাকেন। কোম্পানির পরিচালক যেমন, সাধারণ একজন কর্মী যেমন, সবাই সমান। তো প্রত্যেকে একটা সিস্টেমের অধীনে চলেন। তো এই সিস্টেমটা এখন এই বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে বা যেখানে আসলে আমাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো জায়গা থেকে কর্পোরেট চিন্তাটা করাটা অনেকটা ব্যবসায়িক চিন্তার মতো হয়ে যায়, তো বা বস্তুবাদী একটা চিন্তার মতো হয়ে যায়। এই জন্য দুটাকে মেলানো অনেক কঠিন কাজ। তারপরেও আমার মনে হয় যে যেহেতু আমরা আধুনিক দুনিয়ায় আসছি এবং এই দুনিয়াতে আমরা এই মানে উপমহাদেশের বিশেষ করে এই যে কাঠামোটা, এই কাঠামোটা আমরা আরেকটু এখন চেঞ্জ করতে পারি। আমাদের আরব বিশ্বে কিন্তু সেখানেও কিন্তু একইভাবে মাদ্রাসা শিক্ষা গড়ে উঠছিল, কিন্তু তারা কিন্তু এখন অনেক সফিস্টিকেটেড হয়ে গেছে, এখন সিস্টেমেটিক ওয়েতে চলে আসছে। এবং ওখানে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো বলেন, কলেজগুলো বলেন, সবগুলোর একটা ম্যানেজমেন্ট এমনভাবে হয়ে গেছে, সেখানে গুরু শিষ্য বিষয়টা অতটা এখন ইম্পর্টেন্ট না। জি, তো বাংলাদেশে আমাদের যে মাদ্রাসাগুলো, বড় বড় মাদ্রাসাগুলো গড়ে উঠছে আলহামদুলিল্লাহ, পারস্পরিক সম্মান শ্রদ্ধার জায়গা থেকে, সেই সম্মান শ্রদ্ধার জায়গা নিয়ে আমরা বড় হব, ঠিক আছে, কিন্তু সেখানে যদি আমরা একটা ম্যানেজমেন্ট নিয়ে আসি, তাতে যদি প্রতিষ্ঠান আরও সুন্দর চলে, তাতে সমস্যাটা কোথায়? একজন মুহতামিম জায়গায় থাকলেন, কিন্তু তার অধীনে যদি একজন নাদিমুল তালিম বা একাডেমিক কোঅর্ডিনেটর থাকেন, বা একজন অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর যদি থাকেন, বা তার অধীনে যদি আরও অন্যান্য শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো যদি পরিচালিত হয়, প্রত্যেকের জায়গা থেকে স্বাধীনভাবে প্রতিষ্ঠানের খেদমত করে যান, তাতে কিন্তু মুদিরের বা প্রতিষ্ঠানের প্রধানের যে ক্ষমতা, সেখানে যে ঘাটতি হয়ে যাচ্ছে বিষয়টা এমন না, জি, বরং ম্যানেজমেন্ট আরও সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকের জায়গায় জবাব দিতে থাকছে, বা বিশেষ করে মুদির যিনি প্রতিষ্ঠানের প্রধান যিনি, তিনি কিন্তু জবাব দিতে নিতে পারছেন।
একজন প্রতিষ্ঠান প্রধান নিজে যদি একাডেমিক কোঅর্ডিনেটর হন, নিজে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর হন, নিজে যদি সব কিছু হন, সেক্ষেত্রে তাকে জবাবদিহিতা করার জন্য আরেক দল লোক আবার নিয়ে আসা লাগবে। জি এবং সেক্ষেত্রে আবার তিনি কিছুটা অপমানিতও বোধ করবেন। তো সেটা না করে আমরা যদি সেক্টরটা এভাবে ভাগ করে নিই, মুদির যিনি, তিনি সবার কার্যক্রমগুলো দেখবেন, সেখানে ভুল হচ্ছে কিনা সেটা দেখবেন, ঠিকঠাক করে দেবেন। আবার মুদিরকে দেখার জন্য আরেকটা পরিচালনা কমিটি থাকবে, সেটা আলাদা। কিন্তু মুদির যেন তার কাজটা, একাডেমিক কাজটা যেন সুন্দরভাবে করতে পারেন, বিভিন্ন শাখা প্রশাখা মিলায়, এতে কিন্তু ম্যানেজমেন্টটা সুন্দর যেমন হবে, জবাবদিহিতা যেমন সুন্দর হবে, ঠিক তেমনই মানে একার ওপর দায় পড়বে না। কোনো ভুল করলে উনি একা দায় পড়বে না। আবার যদি কখনো পরিবর্তনের প্রয়োজন হয়, দেখা যাচ্ছে একাডেমিক কোঅর্ডিনেটর তিনি ভালো করছেন না, সঙ্গে সঙ্গে তাকে চেঞ্জ করাটা অনেক কঠিন কিছু না। কিন্তু যিনি মুহতামিম, তার উপর যদি ওই দায়িত্ব থাকে, তাকে চেঞ্জ করবে কে? তাকে চেঞ্জ করাটা অনেক কঠিন, কারণ তিনি দীর্ঘদিন ধরে হয়তো ওই পদে আছেন, তার প্রতি একটা শ্রদ্ধার একটা জায়গা তৈরি হয়ে আছে, একটা বলয় তৈরি হয়ে আছে, আপনি চট করে তাকে সরাতে পারবেন না। কিন্তু একাডেমিক কোঅর্ডিনেটর যিনি আছেন, অ্যাডমিন যিনি আছেন, তিনি যদি ভালো করতে না পারেন, তার জায়গায় আরেকজন নিয়ে আসতে পারবেন। ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলাটা অনেক সুন্দর থাকে, চট করে মানে কম বেশি হয়ে যায় না। আবার ধরেন কখনো মুহতামিমকে আমরা রাখতে পারলাম না, মুহতামিম এমন একটা সমস্যা ঘটিয়ে ফেললেন, ফলে তাকে আমরা সরাতে বাধ্য হলাম। তো তাকে সরানোর কারণে প্রতিষ্ঠান যেন কলাপস না করে, কারণ অ্যাডমিন আছেন, কোঅর্ডিনেটর আছেন, তারা কিন্তু তার কাজ অলরেডি করছেন, ফলে একটা প্রাতিষ্ঠানিক শূন্যতা তৈরি হবে না। বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, আমরা এই গুরু শিষ্যের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা যদি বর্তমান যে কর্পোরেট দুনিয়ার যে মডেলটা, ম্যানেজমেন্ট মডেলটা, ওইটার সাথে একটু আমরা কোলাবোরেট করে একটু যদি খাপ খাইয়ে নিই, পুরোপুরি ওটাই গ্রহণ করতে হবে এমন না, আমরা সেটাকে আমাদের মতো করে মানে সুবিন্যস্ত যদি করে নিতে পারি, তাহলে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের গতিতেই চলবে, এবং সেক্ষেত্রে এই ধরনের অন্যায় কাজ যখন হবে, সেই অন্যায়গুলো দূর করাটা অনেক সহজ হয়ে যাবে। তো এই সংকট দূর করার ক্ষেত্রে আমার মনে হয় প্রপার ম্যানেজমেন্ট সিস্টেমটা উন্নত করাটা এটা একটা সময়ের দাবি। জাযাকাল্লাহু খাইরান। স্যার, আপনি যে মুহতামিমের দায়িত্ব পরিবর্তনের কথাটা বললেন, তো আমাদের সমাজে বর্তমানে যে পরিবেশটা বিরাজ করছে, আমরা কিন্তু একজন সাধারণ শিক্ষকের দায়িত্ব পরিবর্তন করে দিতেও ভয় পাই, কারণ তাদের একটা জায়গা তৈরি হয়েছে, তাদের একটা বলয় তৈরি হয়েছে, এবং তারা এই বিষয়টাতে কিন্তু অপমান বোধ করে। তো আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জাযাকাল্লাহু খাইরান। তো প্রশ্নটাকে আমি দুই দিকে নিয়ে যেতে চাই। প্রথমত আসলে এই যে কর্পোরেট দুনিয়ার কথা বলছি আমরা, বা এটাকে আমরা একটু পজিটিভলি নিচ্ছি এই কারণে যে আসলে এই সমস্ত জায়গাগুলোতে ইগোটা সহজে তৈরি হয় না, বা তৈরি হলে সেটা দমন করার একটা সুযোগ থাকে। কিন্তু আমরা যে গুরু শিষ্যের সিস্টেমটাতে যাই, তো তাতে একটা সম্মান শ্রদ্ধার জায়গা থাকার কারণে ইগোটা অনেকটা হাইপার হয়ে যায়। ফলশ্রুতিতে ছোট্ট একটা দায়িত্ব পরিবর্তনের বিষয় আসলেও, আগে পরে নেওয়ার কথা বললেও, তো তাতে দেখা যায় আমাদের শিক্ষকরা বিশেষ করে অনেক অপমানিত বোধ করেন, এবং সেটা তাদের মনে করেন তাদের প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে, এরকম মনে করেন। কিন্তু কর্পোরেট দুনিয়া কিন্তু এরকম না। সেখানে দেখা যাচ্ছে যিনি আজকে বস, কালকে তিনি হচ্ছেন নিজেই হয়ে যাচ্ছেন কর্মী, আরেকজন হয়ে যাচ্ছে বস। এটাকে তারা সহজভাবে নেন। তো এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্র্যাকটিস। আমরা জানি যে ছোট্ট সাহাবী উসামা বিন যায়েদ, তাকে সেনাপতি বানানো হয়েছিল রোমান সাম্রাজ্য বিজয় করার জন্য, যেই সময় আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বিখ্যাত সাহাবীরা, তারা বর্তমান, তাদেরকে তার অধীনে প্রেরণ করার জন্য ব্যবস্থাপনা যখন করা হলো, তো সেটাকে কিন্তু সাহাবায়ে কেরাম অবশ্য কিছুটা গুঞ্জন হয়েছিল এটা নিয়ে, যে একটা ছোট্ট বাচ্চাকে কেন পাঠানো হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সংস্কৃতি মানে চালু করতে চেয়েছিলেন, যে এখানে আসলে ছোট বড় বিষয় না, দায়িত্বের জায়গাটা যার যেখানে মানে এক্সপার্টাইজ আছে সে সেখানে দায়িত্ব পালন করবে। যেখানে হয়তো তার কিছু ভুল হচ্ছে, দায়িত্ব চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হবে। এটা নিয়ে যেন কেউ কিছু মনে না করে, এটা নিয়ে যেন ইগোতে একদম ইগো নিয়ে বাস্ট না হয়ে যায়। সেই সংস্কৃতি কিন্তু আল্লাহ রাসূল ওই যুগে চালু করেছিলেন। তা আমরা মনে করি যে কর্পোরেট সংস্কৃতির এই অংশটা আমরা গ্রহণ করতে আমাদের কোনো বাধা থাকা উচিত না। ইসলাম কখনো ইগো থাকাটাকে কখনোই মানে প্রশংসনীয় দৃষ্টিতে দেখে না, এবং ইগো আমরা রাখতে না পারলে সেটা আমাদের জন্য বেশি কল্যাণকর হবে, প্রতিষ্ঠানের জন্য বেশি কল্যাণকর হবে। আমি একজন শিক্ষক হিসেবে, দায়িত্ব হিসেবে সবসময় চিন্তা করবো এই যে আমার কারণে কোনো ছাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা, আমার বেতন 2-4 টাকা কমে যাচ্ছে কিনা। এটা আমার মূল যদি ফিকির চলে আসে, তার মানে অ্যাকচুয়ালি আমি মাদ্রাসার দায়িত্বশীল হওয়া বা যে কোনো জায়গায় দায়িত্বশীল হওয়ার মতো আমার যোগ্যতা নাই। তো আজকের এই যুগে আমাদেরকে এই ধারণাটা অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে যে ছাত্রদের কল্যাণ, প্রতিষ্ঠানের কল্যাণ, এটাই সবার উপরে, জাতির কল্যাণ এটা সবার উপরে। ব্যক্তিগত কল্যাণটাকে যেন আমরা
প্রাধান্য না দিই। 2 নম্বর বিষয়টা তাজকিয়াতুন নফসের কথাটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। জি। নিজেদের নফসকে যদি আমরা পবিত্র করতে না পারি, পরিশুদ্ধ করতে না পারি, সংশোধন করতে না পারি, তাহলে এ ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকবে। এজন্য আজকের এই সংকটটা আমাদেরকে নতুন করে আমাদের শিক্ষকদের ভাবার একটা সুযোগ দিয়েছে যে আমরা আসলে কতটুকু নৈতিকতার জায়গায় আছি নিজেরাই। সেই নৈতিকতার জায়গাটা নিজেরা আমাদের উন্নয়নের জায়গা তৈরি করতে হবে। আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকেও চেষ্টা করতে হবে শিক্ষকদের নৈতিক প্রশিক্ষণটা রেগুলার দেওয়া। আমরা সাধারণত একাডেমিক প্রশিক্ষণ দেই, কিন্তু নৈতিক প্রশিক্ষণের জায়গাটা অনেক সময় ঘাটতি ঘটিয়ে দেয় এই কারণে যে আমরা মনে করি মাদ্রাসার শিক্ষক মানেই সে অলরেডি নৈতিকতা সম্পন্ন হয়ে গেছেন। কিন্তু মাদ্রাসায় পড়লেই বা পড়ালেই তিনি একজন নৈতিক মানুষ হবেন, এটা সবসময় নাও হতে পারে, বা এই সময় ঘাটতি হতে পারে। শয়তান তো এখানেই বেশি। তো সেই জন্য তাজকিয়াতুন নফসের যে চর্চাটা, এটা আমাদের শিক্ষক দায়িত্বশীল মাদ্রাসা যারা অঙ্গনে আছেন প্রত্যেকের ক্ষেত্রে আমার মনে হয় নতুন করে ভাবার একটা সময় এখন এসেছে। জাযাকুমুল্লাহু খায়রান। স্যার, আপনার কথায় মোটামুটি আমরা অনেকগুলোই দিক নির্দেশনা পেলাম। তো এই পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি এই বিষয়গুলোকে একটু গুছিয়ে বলুন যে আমরা আসলে কোন ওয়েতে চললে বা কোন রুলসগুলো ফলো করলে বা কিভাবে চললে আমাদের মাদ্রাসাগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এবং আমাদের সামনে এই যে লোমহর্ষক যে ঘটনাগুলো আসছে, যে ঘটনাগুলোতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এই ঘটনাগুলো আমাদের সামনে আসবে না, এই যদি প্রপার একটা ওয়ে বলতেন তাহলে। জাযাকুমুল্লাহ খাইরান। এক্ষেত্রে আমি পুরো আলোচনায় যে বিষয়গুলো বলেছি আবার একটু গুছিয়ে বলতে চাচ্ছি। প্রথমত আমরা মাদ্রাসার যারা পরিচালনা কমিটি এবং মুহতামিম বা প্রধান যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে মাদ্রাসায় এ ধরনের ঘটনাগুলো ঘটে অনেক সময়, যেগুলো আমরা চেপে রাখার চেষ্টা করি। মাদ্রাসার ভাবমূর্তি ক্ষতি হবে মনে করে, বা শিক্ষকদের ভাবমূর্তি ক্ষতি হবে মনে করে, বা ছাত্রদের মধ্যে একটা নেগেটিভ প্রভাব ছড়িয়ে পড়বে চিন্তা করে অনেক বিষয়ে আমরা চেপে রাখার চেষ্টা করি। তো বর্তমান যে সংকট সেটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে আসলে চেপে রেখে সমস্যার সমাধান করা যায় না। এই জন্য সমস্যার সমাধানে প্রত্যেকেই আন্তরিক হতে হবে। শিক্ষক ছাত্র প্রত্যেকেই সচেতন করার চেষ্টা করতে হবে যেন এই ধরনের নেগেটিভ কোনো ইস্যুস না আসে। শিক্ষকদেরও বলে দিতে হবে একটা রুলসের কথা, তারা যেন তাদের নৈতিক জায়গাটা যেন শক্ত রাখেন, কোনোভাবেই এমন কোনো কাজ যেন করে না বসেন যেটা অনৈতিকতার খেলাফ, শরীয়তের খেলাফ। এবং ছাত্র যারা আছে তাদেরকেও আমরা সচেতন করতে পারি, তারাও যেন এই ধরনের কোনো অনৈতিক বিষয় সামনে আসলে সেটাকে সঙ্গে সঙ্গে যেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানায়, এবং যা ছাত্রদের পক্ষ থেকে হোক বা শিক্ষকদের পক্ষ থেকে হোক কোনো ধরনের এই ধরনের ব্যাড টাচ হোক বা একটা এমন আচরণ যেটা আসলেই গ্রহণযোগ্য না, এই ধরনের বিষয় হলেই তারা যেন উপযুক্ত কর্তৃপক্ষকে বিষয়টা জানায়, যেন সমাধানের একটা পথ তৈরি হয়। কেউ যেন বিষয়গুলো চেপে রাখার মধ্যেই কল্যাণ আছে এটা যেন না মনে করে, বরং সমস্যাকে আমাদের মোকাবেলা করতে হবে সংকট দূর করার জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে যারা শিক্ষক মণ্ডলী তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা হচ্ছেন জাতি গড়ার কারিগর। আপনারা যখন ছাত্রদের উদ্দেশ্যে আপনাদের সামান্য একটু এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন, এই ছাত্রের লাইফটা তো ধ্বংস হচ্ছে, সেই সাথে আপনি নিজেকে ধ্বংস করছেন এবং পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ধর্মীয় যে মানুষের যে একটা ভাবগাম্ভীর্য তৈরি হচ্ছিল পুরোটার উপর আপনি একটা আঘাত করে ফেলছেন। যদি নিজেকে মনে করেন যে না আপনি নৈতিকভাবে শক্ত নন, আপনি শিক্ষকতার পেশা বাদ দিয়ে অন্য কোনো পেশায় চলে যান। যদি শিক্ষকতা পেশা আপনাকে থাকতেই হয়, আপনাকে আদর্শ নৈতিকতার জায়গাটা শতভাগ নিশ্চিত রাখতে হবে। আপনার দ্বারা যেই সন্তানটা গড়ে উঠছে সেই সন্তানটা যেন সুসন্তান গড়ে ওঠে, এটাই যেন আপনার সবসময় নিয়ত থাকে। আপনার দ্বারা ব্যাড টাচ হওয়া তো দূরের কথা, আপনি তাকে উদ্দেশ্য করে একটা গালিও দেবেন না, এমন একটা আচরণ করবেন না যে আচরণটা ওই ছাত্রটার ভবিষ্যৎ নষ্ট করে। আপনি তাকে পেটাচ্ছেন, গরুর মতো পেটাচ্ছেন, এটা তার জন্য আখেরে কি করছে এটা চিন্তা করে আপনি আপনার কাজ করবেন। আপনার রাগ, আপনার ক্ষোভ আপনি অন্য জায়গায় মেটান, ছাত্রদের উপর না, কারণ ওরা আপনার জন্য আমানত। ছাত্রকে যদি আপনি আমানত মনে করেন, মাদ্রাসাকে যদি আপনার আমানত মনে করেন, শিক্ষাকে যদি আপনার আমানত মনে করেন, তাহলে আপনি শিক্ষক, আপনার দ্বারা শিক্ষকতা সম্ভব। আর যদি মনে করেন যে না আপনার অন্য কিছু, এটা আপনার চাকরির ক্ষেত্র, তাহলে আমার মনে হয় আইন কামের জন্য ভিন্ন কোনো পথ দেখাই ভালো। কারণ শিক্ষকতা কখনো আইন কামের উৎস, এটা চিন্তা যদি করে কোনো শিক্ষকতা করেন, তার দ্বারা কখনো নৈতিক মানুষ গড়ে উঠবে না। আর সর্বশেষ অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনাদের দায়িত্ব আছে। আপনাদের সন্তান মাদ্রাসায় ছেড়ে দিয়েই মনে করবেন না সব কিছু হয়ে গেল। ওই আপনার বাচ্চাটার মানে আপনার মানসিক চেঞ্জটা কেমন আসছে, সে কতটুকু পড়াশোনা করছে, সে মাদ্রাসা থেকে কতটুকু নিতে পারছে, এটা আপনাকে দেখতে হবে।
তার চেঞ্জটা আপনাকে খেয়াল করতে হবে। তার মধ্যে কোনো মানসিক চেঞ্জ আসছে কিনা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার সন্তান, আপনি আপনি আপনার সন্তানের চেহারা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনো একটা ঘটনা তার উপর ঘটেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সচেতন থাকবেন, সবসময় একটা জবাবদিহিতার মধ্যে আপনার প্রতিষ্ঠানকেও রাখবেন। তাহলে দেখা যাবে যে এই ধরনের ঘটনাগুলো অনেক কমে আসবে ইনশাআল্লাহ। তো সামগ্রিকভাবে এই সমস্যা দূর করার জন্য আমাদের যারা মাদ্রাসার পরিচালনার দায়িত্বে যারা আছেন, যারা শিক্ষক মণ্ডলী আছেন, সবার দায়িত্ব আছে, অভিভাবক যারা আছেন তাদের দায়িত্ব আছে। সর্বোপরি আমাদের সন্তান যারা আগামীতে যারা আমাদের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠছে, তাদের প্রতি যেন আমরা আমাদের ফোকাসটা যেন ভালোভাবে রাখি। প্রতিষ্ঠান পরিচালনা করতে যে শুধু আমরা অন্যদিকে যদি চিন্তাভাবনা করি, এবং আমাদের ছাত্ররা যারা আমাদের মূল ইস্যু, ছাত্র গড়ে উঠছে কিনা এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের মূল দেখার বিষয়। জি জি। অন্য বিষয়গুলো সেগুলো আমাদের সাইড বিষয়, কিন্তু আমরা অন্য বিষয়গুলো যতটা মনোযোগ দিই, ছাত্র গড়ে উঠছে কিনা এই মনোযোগটা আমাদের অনেক কম থাকে। তো আমরা যেন ভবিষ্যতে এই খেয়ালটাই করি যে আমাদের সন্তানরা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে কিনা। ছাত্ররাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের মূল প্রাণ, সেই প্রাণগুলো যেন নষ্ট না হয়ে যায়, এটা আমাদের জন্য খেয়াল থাকে। তো মাদ্রাসা শিক্ষার সংকটের যে সময়টা এখন যাচ্ছে, আমরা আশা করি এটা খুব বেশি দিন থাকবে না। সমস্যা যখন তৈরি হয়েছে, সমাধানের পথ ইনশাআল্লাহ তৈরি হবে। এবং এই অঙ্গনে যারা কাজ করছেন প্রত্যেকেই আমরা আশা করি তারা মুখলেস, তারা আল্লাহওয়ালা মানুষ, তারা আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা মাদ্রাসা পরিচালনা করছেন। যেটুকু বিভ্রান্তির কারণে বা যেটুকু গাফিলতির কারণে, শিথিলতার কারণে এই অন্যায়গুলো হয়ে গেছে, আশা করছি ইনশাআল্লাহ তারা সচেতন হবেন এবং ভবিষ্যতে এগুলো আর ঘটতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অঙ্গনে যারা আছেন তাদেরকে তাদের নিয়তের খুলুসিয়াত এবং সেই সাথে সিস্টেমেটিক্যালি যে কাজগুলো করা দরকার সেগুলো যেন সাধ্যমতো করে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আমরা অনুষ্ঠান থেকে বুঝতে পারলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শুধুমাত্র শিক্ষক এবং ছাত্ররই বিষয় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে থাকে অভিভাবক, পরিচালনা কমিটি, শিক্ষক, ছাত্র, হিতাকাঙ্ক্ষী, সকলে মিলে যখন একটা প্রতিষ্ঠানকে সুন্দর করার চেষ্টা করবে, তখনই কেবল একটা প্রতিষ্ঠান সুন্দর হতে পারে। শুধুমাত্র শিক্ষকের একার চেষ্টায় বা অভিভাবকদের চেষ্টায় বা শুধুমাত্র পরিচালকদের চেষ্টায় কখনো শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে মানুষের যেভাবে আস্থা তৈরি হচ্ছে, এই তৈরি হওয়াটা যেন চলমান থাকে এবং মানুষ আস্থা করেই যেন তাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শেখাতে আগ্রহী হয় এবং এই ধারা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করব। আপনারা যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠানটা দেখলেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আমাদের আজকের অতিথি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব স্যারের। তিনি তার মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা তার ইলমের মাধ্যমে উপকৃত হয়েছি। আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে উত্তম জাযা দান করুন, আমিন। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে কোনো একটি নতুন বিষয় নিয়ে। আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।